হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে পড়াবো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে লক্ষণের শক্তিশালী থেকে তৃতীয় দৃশ্য নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তোমাদের কিন্তু এই যে টপিকটা রয়েছে এটা কিন্তু 4th সেমিস্টারের তোমাদের বলতে পারো এইসি বাংলা, ওকে, যে এনইপি 4th সেমিস্টার এইসি বেঙ্গলি লেখাই আছে। আজকে নাটকের যে টপিকটা আছে তোমাদের প্রথমেই রয়েছে সিলেবাসে নাটক লক্ষণের শক্তিশাল। সেই লক্ষণের শক্তিশাল থেকে তৃতীয় দৃশ্য সুকুমার রায়ের লেখা এই পার্টটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। এটা আমরা জানি হাস্য কৌতুক একটা নাটক, তো খুব ইন্টারেস্টিং একটা নাটক ছিল। অলরেডি প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য আমি অলরেডি ক্লাস নিয়ে নিয়েছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে আমাদের সেই প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্যের নাটকটা ক্লাসটা দেখে আসো, তাহলেই কিন্তু সুবিধা হবে তৃতীয় দৃশ্যটা পড়তে। তো আমরা দ্বিতীয় দৃশ্যে লাস্ট ক্লাসে করেছিলাম যেখানে যুদ্ধ হয়েছিল রাবণের সঙ্গে, এবং সেই যুদ্ধে রামের বাহিনী, বিশেষ করে আমরা রামের ভাই লক্ষণকে ক্ষতবিক্ষত হতে দেখেছি, এবং তার সাথে আমরা দেখেছি আরও কয়েকজনকে মানে আহত হতে। এবং এই পরিস্থিতিতে রামের দরবারে কি হলো না হলো, তো সেই রামের দরবারে আজকে তৃতীয় দৃশ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, অবশ্যই আমাদের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকে যেন উপকৃত হয়। চলো শুরু করছি আজকের ক্লাসটি। লক্ষণের শক্তিশাল তৃতীয় দৃশ্য সুকুমার রায়ের লেখা। দেখো, টেক্সচুয়ালটা তোমরা হয়তো দূর থেকে দেখতে পাবে না, তবে আমি পড়ে শোনাচ্ছি, তোমাদের সুবিধা হবে, কারণ এটাকে যদি জুম করা যায় তাহলে অনেকটা ফেটে যায়, যার জন্য এই বইয়ের পেজটা খুব ভালো করে তোমাদেরকে দেখাতেও পারবো না। তো এটা একটা নাটকের যে পার্টটা রয়েছে তৃতীয় দৃশ্যের, এখানে কি বলেছে দেখো, ধ্যান দিবা। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে। পুরো পেজটাই বিষয়বস্তু কি বলেছে, রামচন্দ্রের শিবির। আমি প্রথমেই বললাম তৃতীয় দৃশ্যের প্রথমেই কিন্তু রামচন্দ্রের শিবির। খুব হাস্যরসাত্মক একটা নাটক, খুব দারুণ একটা নাটক, খুব ভালো একটা নাটক। প্রত্যেকটা বিষয় আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে, কারণ এখান থেকে আমাদের 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের এই ক্যাটাগরি ওয়াইজ প্রশ্ন আসে। যারা আমাদের অনলাইন স্টুডেন্ট রয়েছে তাদের লক্ষণের শক্তিশাল থেকে দেখবে সমস্ত প্রশ্ন এবং উত্তর কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি। তোমরা সেখান থেকে দেখো এবং তোমরা কিন্তু পড়ে নাও, কমপ্লিট করে নাও। আমাদের লক্ষণের শক্তিশাল পুরো পার্টটা কমপ্লিট। এর আগামীকালকে আমরা চতুর্থ দৃশ্য নিয়ে আলোচনা করব এবং সেখানেই তোমাদের এই ক্লাসটা পুরোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ওকে। আর বাকিগুলো তো একেবারে ছোট ছোট, সেগুলো সময় লাগবে না। সব থেকে বেশি সময় হচ্ছে লক্ষণের শক্তিশাল, যেহেতু অনেক বড় একটা নাটক এবং এখানে 4টা পার্ট রয়েছে, এই নাটকে 4টা দৃশ্য রয়েছে। তো সেই কারণের জন্যই কিন্তু তোমাদের একটু লেট হচ্ছে এই ক্লাসগুলো নিতে, ওকে। দেখো কি বলছে, রাম বলছে কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। বলছে কিছুক্ষণ আগে একটা গোলমাল শুনতে পাচ্ছিলাম, কোথাও হয়তো যুদ্ধ লেগে থাকবে। তো বিভীষণ বলছে তা হবে, হ্যাঁ তা হবে, হতে পারে। তো খোঁড়াইতে খোঁড়াইতে ব্যান্ডেজ বদ্ধ সুগ্রীবের সকাতর প্রবেশ, মানে পুরো ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা সুগ্রীব, ওই যে বললাম আহত হয়েছিল, লাস্ট দৃশ্যতে আমরা পড়েছিলাম লক্ষণ এবং সুগ্রীব আহত হয়েছিল, এবং তার সাথে হয়তো আরও কেউ। কিন্তু এই নাটকের মধ্যে আমাদের দুজনের নামই তুলে ধরেছে যারা আহত হয়েছিল। তার মধ্যে একজন রামের ভাই লক্ষণ এবং ছিল সুগ্রীব, এই দুজনই কিন্তু আহত হয়েছিল। এবার সুগ্রীব যখন প্রবেশ করলো তখন কিন্তু সে পুরো ব্যান্ডেজ অবস্থায় কিন্তু সেখানে খোঁড়াইতে খোঁড়াইতে মানে ল্যাংড়াতে ল্যাংড়াতে কিন্তু সে ঢুকলো এবং সকাতরে সে কিন্তু প্রবেশ করলো। বিভীষণ বলছে আরে ও পালোয়ানজি, এ কি হলো, শট শট শট। সকলের উচ্চস্বর, এবার সকলে হাসা শুরু করে দিল। হ্যাঁ তুমি তো পালোয়ান, হ্যাঁ সুগ্রীবকে বলছিল তুমি তো পালোয়ান, তুমি মার খেয়ে চলে এসলে ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে, তো কি হলো তোমার, তোমার যদি এই পরিণতি হয় তাহলে আমাদের কি হবে। আচ্ছা, রাম বলছে কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বাহারম্ভ লঘুক্রিয়া হলো। বাহারম্ভে মানে কি, বাইরে, লঘুক্রিয়া হলো মানে একটু তোমাকে একটু প্যাতগায় পুতকায় দিল। আচ্ছা, তো বিভীষণ বলছে আগে বজ্র আটুনি ফসকা গেরো। রাম বলছে যত তেজ বুঝি তোমার মুখেই। তো বড় বড় কথা বলছে মুখে, শুধুমাত্র মুখে বড় বড় কথা বললে হবে না, কাজেও কিন্তু করে দেখাতে হবে, যেটা দেখিয়েছিল এই নাটকটার মধ্যে আমরা দেখতে পাই, তাই না। তো জম্বুবান বলছে আগে হ্যাঁ মুখেন মরিতাং জগৎ। বলছে মুখেন মারিতাং জগৎ মানে মুখ দিয়েই কিন্তু সমস্ত জগৎকেও মেরে দিচ্ছে। হয়তো অস্ত্র দিয়ে মারতে পারছে না, যুদ্ধ করে মারতে পারছে না, বুদ্ধি দিয়ে মারতে পারছে না, মুখেই কিছু কিছু মানুষের তো মুখ এমন চলে যেন মুখেই জগৎটাকে মেরে দেয়, তাই না। তো বলছে রাম বলছে আমি বলি কি তুমি মস্ত যোদ্ধা। জাম্বুবান বলছে যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই তলোয়ার নেই, খামচা মারেঙ্গে। মানে কি বলছে যে যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই তলোয়ার নেই, খামচা মারেঙ্গে। খামচা মারেঙ্গে বুঝলা তো, মানে খামচে দেবে।
জাস্ট খামচে দেবে, খামচি মেরেই আর কি, ঢাল তো হওয়ার দরকার নেই, খামচি মেরেই শত্রুপক্ষকে ঘায়াল করে দেবে, ওটাই বলছে আর কি। বিভীষণ বলছে আমি বরাবরই বলে আসছি। সুগ্রীব বলছে দেখ তোর জ্ঞান জ্ঞানানি আমার ভালো লাগে না। রাম বলছে রাবণের কেন বলো এত বাড়াবাড়ি, বলছে রাবণের কেন বলো এত বাড়াবাড়ি। তখন বলছে পিঁপড়ের পাখা ওঠে মরিবার তরে, এটা আমরা সবাই জানি, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। বলছে রামের এই বারবারন্তটা কেন, ওর মরার সময় হয়ে গেছে। রাম বলছে ওর মরার সময় হয়ে গেছে, যার জন্য ওর এত বারবারন্ত। জোনাকি যেমতি হায় অগ্নিপানে ঋষি, সম্বয়ে খাদ্যত লীলা। জম্বন বলছে আজ্ঞে ঠিক কথা, রাঘব বোয়াল যাবে যবে লবে অবসর, বিশ্রামের তরে তখনই তো মাথা তুলি, চ্যাংপুটি যত করে মহাস্ফালন। বলছে চ্যাংপুটি যতই লাফালাফি করুক না কেন, ওরা ছোট মাছ, ওরা অত পার পাবে না, তাই না, ওদের ধরা খেয়ে যাবে চট করে। তো ওটাই বলছে। নেক্সট বলছে বাইরে গোলমাল হচ্ছিল, এবার বাইরে যথেষ্ট গোলমাল হচ্ছিল, ব্যাপারটা কি হলো এবার আমরা দেখে নেই, কিসের গোলমাল। তো বাইরে গোলমাল হচ্ছে, রাম বলছে এত গোলমাল কিসের হে। সুগ্রীব বলছে রাবণ এদিকে আসছে না তো। সুগ্রীব মার খেয়ে আসছে বেচারা, পুরো ব্যান্ডেজ ল্যাংড়াতে আসছে। এবার বলছে রাবণ আসতেছে না, মানে ওর মার খাওয়ার আবার ভয়। বলছে রাবণ আসছে না তো। জম্বুবান ও বিভীষণ বলছে হ্যাঁ রাবণ আসছে, হ্যাঁ। বিভীষণ বলছে আমার ছাতাটা কোথায় গেল, ব্যাগটা। জম্বুবান বলছে হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমায় কাঁধে নিতে পারবি। জম্বুবানের বিভীষণের কাঁধে চাপিবার চেষ্টা ও দূতের প্রবেশ। এবার মানে ওর কাঁধে চেপে ভাগবে আর কি, ও তো যেহেতু মানে ইয়ে করতে পারছে না। এবার দূত বলছে শ্রীমান লক্ষণ আসছেন। এবার ওই লক্ষণ মানে রামের ভাই আসছে, সকলে আশ্বস্ত, হ্যাঁ যাক বাঁচা গেল বাবা, রাবণ তো আসছে না, রাবণ তো মারবে না তো আমাদের, তো রাবণ তো আসছে না। বলছে হাত ছেড়ে বাঁচলো। রাম বলছে অত হল্লা করে আসছে কেন, চেঁচাতে বারণ করো। বলছে এত হাল্লা চিল্লা করে আসার কি হয়েছে, চেঁচাতে বারণ করো। দূত বলছে আগে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ একরকম আসছেনই বটে, মানে তাকে নিয়ে আসছে, যেহেতু ওকে আঘাত করেছে প্রচন্ড পরিমাণে, ওকে তুলে নিয়ে আসা হচ্ছে রাবণকে, রাবণ বলছি লক্ষণকে, রামের ভাই লক্ষণকে কিন্তু তুলে নিয়ে আসা হচ্ছে। বলছে ও নিজে আসছে না, ওকে নিয়ে আসা হচ্ছে। মানে কি, মানে এখানে বলা হয়েছে যে তাকে তুলে আনা হচ্ছে। জাম্বুবান বলছে লোকটার কান মোলে তাড়িয়ে দাও তো, বেটা হিয়ালি পাকা বাড়ার জায়গা পায়নি। লক্ষণকে ধরাধরি করিয়া সকলের প্রবেশ ও গান। এবার লক্ষণকে ধরাধরি করে সকলে ঢুকছে ভিতরে এবং গান করছে। কি বলছে দেখো, বললেন যাহা জাম্বুবান সাবাস গণৎকার হে, অনুপূর্বিক ঘটল তাহা শুনিতে চমৎকার হে। পড়লেন লক্ষণ শক্তিশীল যেন ঝড়ে কলা গাছ রে, খাবি খেতে লাগলেন যেন ভাঙায় বোয়াল মাছ রে। অনেক কষ্টে রইল বেচে, আহা কপাল জোরে মইল না, ওরে স্বর্গ হইতে কিচ্ছু তবু পুষ্পবৃষ্টি হইল না। ভাগ্যে মোরা সবাই সেথা ছিলাম উপস্থিত গো, না নইলে তো ঘটতো আজি হিতে বিপরীত গো। মানে সবাই মিলে ছিল, বলছে আজকে যদি ওকে না আনা যেত বা না ধরে আনতো সবাই মিলে, তাহলে একটা হিতে বিপরীত কিছু একটা হয়ে যেতে পারতো। এবার আমরা দেখে নেব রাম কি বলেছে, ধ্যান দিও। দেখো এখানে রাম বলছে হায় 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 কি হলো, হায় কি হলো, হায় কি হলো, হায় হায় হায়। মূর্ছা মানে জাস্ট ভাইয়ের একটা এরকম দশা হয়েছে, মূর্ছা মানে পড়ে গেল ভাইকে দেখে। বানরগণের মাঝে মাঝে কলা ভক্ষণ। এবার ওই সময় বানররা কলা খাচ্ছে, ওই সিচুয়েশনে বানরগণ বলছে হায় 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 কি হলো 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 হলো, হায় কি হলো 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 ইত্যাদি। বানররা বানরদের মতন করে আর কি বলছে। জাম্বুবান বলছে এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? সুগ্রীব বলছে হনুমান বেটা কি করছিল? হনুমান বলছে আমি বাতাস খাচ্ছিলুম, মানে হাওয়া খাচ্ছিলুম বলছে। সুগ্রীব বলছে বেটা তুমি বাতাসা খাওয়ার আর সময় পাওনি? বলছে আমি বাতাসা খাচ্ছি, এটা বাতাসা হবে, হ্যাঁ বাতাসা স্পেলিং তোমার হচ্ছে দন্তাস্বয়ের এটা ওঠে, বলে তুমি বাতাসা খাওয়ার আর সময় পাওনি। এবার গান, শোন রে ওরে হনুমান, হও রে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানোয়ার নিষ্কর্মার অবতার, কাজে কর্মে দিস বড় ফাঁকি, কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমোস খালি পরে পরে, অকাতরে নাক দিয়ে তৈল, সোনারে আদেশ মোর শোনরে আদেশ মোর, এই দণ্ডে আজি তোর 8 আনা জরিমানা হইল। বলছে তোর 8 আনা জরিমানা হইল এখন, তুই যেহেতু কোনো কাজের না, বাতাসা খাচ্ছিলি বসে বসে কোনো কাজ না করে,
সুতরাং তোর এই 8 আনা জরিমানা হইলো। এবার হনুমান বলছে, হনুমান কি বলছে আমরা জেনে নেবো। হ্যাঁ, কি বলছে দেখো, হনুমান বলছে জানান্তিকে মোটে 8 আনা, মাত্র 8 আনা জরিমানা। বিভীষণ বলছে তারপর তোমাদের মতলব কি স্থির হলো? সুগ্রীব বলছে এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। সকলে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ঠিক কথা। জম্বুবানের নিদ্রা এবং সকলের গান। বলছে রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো, তার মাথায় ঢেলে ঘোল, তার উল্টো গাধায় তোল, তার কানের কাছে পিটাতে থাকো 14,000 ঢোল। হ্যাঁ, কাজকি বেটার বেঁচে তার চুলদারি গোপচেছে, নস্যি ঢোকাও নাকে বেটা মরুক হেঁচে হেঁচে, তার গালে দাও চুনকালি, তার চিমটি কাটো খালি, তার 14 পুরুষ উড়িয়ে দাও পেরে গালাগালি, তারে নাকাল করো আরো যে যেরকম পারো, রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো। দেখ কত হাস্যকৌতুক ব্যাপারগুলো, নাকের মধ্যে নস্যি ঢুকা দাও, হাসতে হাসতে মরুক, হাঁচি দিতে দিতে মরুক। এই যে কথাগুলো, এই সুকুমার রায়ের লেখা এই যে লক্ষণের শক্তিশালী নাটকটা, এই হাসির জন্যই খুব ফেমাস। আমরা হাসতে থাকবো এই মানে নাটকটা পড়লে পরে ভীষণভাবে। প্রত্যেকটা দেখো আমাদের পড়তে ইচ্ছে করে না, কিন্তু শুনতেও কি ইচ্ছে করে না? অবভিয়াসলি কানে হেডফোন লাগিয়ে খুব সুন্দরভাবে শোনো, দেখবে ভালো লাগবে জিনিসগুলো। আমি তো মজা করে করে পড়াচ্ছি, তাই না? এবং মজা করে করে বিষয়গুলোকে শোনো। এবার রামচন্দ্রের মূর্ছাভঙ্গ এবং গাত্রোত্থান। এবার রামচন্দ্রের মূর্ছাভঙ্গ এবং গাত্রোত্থান মানে ওই নিচে পড়ে গেছিল, ভাইকে দেখে উঠে দাঁড়ালো। বিভীষণ বলছে এই যে শ্রীরামচন্দ্রের গাত্রোৎপাটন করেছেন, মানে শরীর উঠিয়েছেন। রাম বলছে তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? সকলে বলছে ওই যা, ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা হলো না। এবার যেহেতু লক্ষণের শরীরে এতটা আঘাত পেয়েছে, বলছে কি হবে, কি করে এর ওষুধ পাওয়া যাবে? রাম বলছে মন্ত্রীমশাই গেলেন কোথা? বিভীষণ বলছে মন্ত্রীমশাই একটু ঘুমোচ্ছেন। সুগ্রীব বলছে ব্যাস তবেই কেল্লা ফতে করেছেন আর কি? সকলে মিলে বলছে মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই, আহা একবার উঠুন না। এবার সবাই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি শুরু করে মন্ত্রীমশাইকে। নেক্সট আমরা জেনে নেব, আর একটু আছে, বেশি নয়, তৃতীয় পার্টটা। দেখো কি বলছে বিভীষণ বলছে বাবা এই যে কুম্ভকর্ণের এক কাঠি ভরা। জম্বুবান বলছে সহসা জাগিয়া, হ্যাঁ রে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি বেটা, বেল্লিক বেশরিক বেআক্কেল বেয়াদব হাড়িমুখ ভূত। সকলে রাগ করবেন না, আহা রাগ করবেন না, কথাটা শুনুন গান। আজকে মন্ত্রী জাম্বুবানের বুদ্ধি কেন খুলছে না? সংকটকালে চটপট কেন যুক্তির কথা বলছে না? সর্বকর্মে অষ্টারম্বা হরদম পরে নাক ডাকছে, উল্টে কিছু বলতে গেলে বিটকেল বিটকেল গাল পাড়ছে। মরছে লক্ষণ জানছে তবু দেখছে চেয়ে নিশ্চিন্তে, এমনি স্বভাব ছিল না তার থাকতাম যখন কিসমিন্ধে। বলছে হ্যাঙ্গাম দেখে হাঁটলে পরে নিন্দুক লোকে বলবে কি? ভেবেই দেখো এক্ষুনি করলে রাজ্যের কার্য চলবে কি? মুখে মোড়া আক্কেল শূন্য একেবারেই বুদ্ধি নেই। বলছে সূক্ষ্মযুক্ত বলতে কারো ঠাকুর দাদার সাধ্য নেই। বলছি মোরা কিচ্ছু নেই কো চাটবার কথা, এর মধ্যে উঠে একবার ব্যবস্থা দাও প্রণাম করি ঠ্যাং পদ্মে। মানে বলছে লক্ষণের এরকম অবস্থা হয়েছে, কিছু একটা বুদ্ধি দিন, কি করে ওষুধপত্র আনা যাবে, কি করে লক্ষণকে বাঁচিয়ে তোলা যাবে। তো মন্ত্রীমশাইকে জাগিয়ে তোলবার চেষ্টা, মন্ত্রীমশাইকে অনেক কথা বলছে সকলে মিলে গান গেয়ে গিয়ে। হনুমান বলছে জনান্তিকে, হ্যাঁ রে আমার লেজ পাড়িয়ে দিলি। এবার ওর লেজ ছড়িয়েছিল। জনান্তিকে বলছে কিরে আমার লেজটা পাড়িয়ে দিলি তুই? রাম বলছে বুঝলে হে জাম্বুবান, তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার খুব অভিজ্ঞতা আছে। জাম্বুবান বলছে আগে হ্যাঁ, সে কথা আগে বললেই হতো, তা না বেটারা খালি ধাক্কাই মারছে। মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই, আমি বলি বুদ্ধি মানে বুঝি ডাকাত পড়লো নাকি? রাম বলছে হ্যাঁ, এইবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ফেলো। জাম্বুবান বলছে হনুমানের প্রতি, এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ওই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। মানে বলছে এই যে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এগুলো চট করে নিয়ে আসতে হবে যেমন করে হোক। দেখো এবার কি বলছে হনুমান বলছে আচ্ছা কাল ভোর না হতেই উঠে নিয়ে আসবো। বলছে কালকে ভোরে নিয়ে আসবো। হনুমান বলছে যেমন বলছে না না এত দেরি করতে হবে না, এক্ষুনি যা। হনুমান বলছে আবার এত রাত্রিরে কোথায় যাব? সাপে কাটবে না বাঘে ধরবে? হনুমান বলছে যদি সাপে কাটে, যদি বাঘে ধরে, আমি যাবো না এখন বাবা। সুগ্রীব বলছে বেটা শখের প্রাণ গড়ের মাঠ। বলছে ও বাবা শখের প্রাণ দেখি, তো জানা কি হয়েছে? জাম্বুবান বলছে না ওষুধগুলো এখনই দরকার। হনুমান বলছে হোমিওপ্যাথি লাগাও না। জাম্বুবান বলছে যা বলছি শোন, এই যা গাছের কথা লিখলাম, বিশল্যীকরণী মৃত সঞ্জীবনী, এই সব গাছের শেকড় আনতে হবে। বলছে সঞ্জীবনী গাছের শেকড় আনতে হবে। হনুমান বলছে আমি ডাক্তারখানা চিনি নে।
দেখো কি বলছে, তার মানে এখানে মানে হনুমানকে একটু বুদ্ধি মানে হীন বানাইছে, তাই না? অত বুদ্ধি শুদ্ধি নাই মাথার মধ্যে, বুদ্ধিহীন বানাইছে একটা, তাই না? তো বলছে আমি ডাক্তারখানা চিনি না। জম্বুবান বলছে মরণ আর কি, এ কি কলকাতার শহর পেয়েছিস নাকি যে বাদগেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? হনুমান বলছে কৈলাস ডাক্তার আবার কে? বলছে কৈলাস ডাক্তার আবার কে? কৈলাস পাহাড় বলছে, ও ডাক্তার শুনছে। যেমন বলছে ব্যাস কানের পটোটা দেখি মানে ভারী সরেছে, বেটা কৈলাস পাহাড় চিনিস নে বা জানিস নে? হনুমান বলছে ও বাবা সেই কৈলাস পাহাড়, এত রাত্রিরে আমি অত দূরে যেতে পারবো না। জম্বুবান বলছে যাবি নে কিরে বেটা, জুতিয়ে লাল করে দেবো, এক্ষুনি যা, দেখিস পথে মেলা দেরি করিস নে। হনুমান বলছে আমার কান কটকট করছে। রাম বলছে আহা যারে যা, আর গোল করিস নে বকশিস নে। এই বলে কলা প্রদান করলো হনুমানকে। হ্যাঁ, এবার হনুমান বলছে কি বলছে দেখো, হনুমান বলছে জো হুকুম, কুর্নিশ করতে করতে প্রস্থান বেরিয়ে গেল। জম্বুবান বলছে তারপর রাত্রির জন্য সেনাপতি নির্বাচন করো। রাম বলছে কেন, রাত্রিরে যুদ্ধ করবে নাকি? জম্বুবান বলছে তা কেন, একজনকে একটু খবরদারি করতে হবে তো, তাছাড়া কি বলছে হয়তো লক্ষণকে নিয়ে যমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে। সকলে বলছে তা তো বটেই, মন্ত্রীমশাই না হলে এমন বুদ্ধি কার হয়? সুগ্রীব বলছে স্বাগত। হ্যাঁ, এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিত ফাপড়ে ফেলতে হচ্ছে, গান ধরছে। আমার বচন শুনে বিভীষণ করো গ্রহণ সেনাপতি পদ, আহা সাজসজ্জা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্বর এ মহাবিপদ, তুমি বিপদে নির্ভীক বীর্যে, অলৌকিক তোমার অধিক কেবা আছে, আর আহা জলেতে পাষাণ জায়গো, ভাসান মুশকিলে আসান প্রাসাদে তোমার। সকলে মিলে বলছে ঠিক কথা, উত্তম কথা। বিভীষণ বলছে তাই তো, মুশকিলে ফেললে দেখছি। সুগ্রীব বলছে শুনো সর্বজনে, আজিকে এক্ষণে বীর বিভীষণে করো সেনাপতি, আহা শ্রীরামের তরে সম্মুখে সমরে যদি যায় মরে কিবা তহে ক্ষতি। সকলে মিলেছে তা তো বটেই, কিচ্ছু ক্ষতি নেই। যেমন বলছে বেশ তো, তাহলে ঠিক তাই ঠিক হলো। খবরদার দেখো ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জমেলেও নয়, আর দেখো যেন ঘুমিও না। বিভীষণ ব্যতীত সকলের প্রশ্ন নেবে। বিভীষণ এখানে থেকে গেল আর সকলে বেরিয়ে গেল। এবার দেখো কি বলছে, এটাই লাস্ট গানটা, তারপরে এই শেষ এই নাটকটা, আমাদের এই পার্টটা। বিভীষণ বলছে ইকি গেরো ভালো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি, গান গাচ্ছে। বিধি মোর ভালে হায় কি লিখিল, ভালে মানে কপাল, কপালে কি লিখলো, আজ রাত্রে একই বিপদ ঘটিল, দুর্মতি সুগ্রীব চিরশত্রু মোর, ফেলিল আমারে সংকটেতে ঘোর। জম্বুবান বেটা কুবুদ্ধির ঢেকি, তার চক্রে পড়ি নিস্তার নাহি দেখি। আসে যদি কেহ রাত্রি দ্বীপ্রহরে, ঠেকাবো কেমনে একাকি তাহারে, স্বর্গ হতে কেহ দেবগণ সবে, আজি এ সংকটে কি উপায় হবে। জম হস্তে আজি না দেখি নিস্তার, সুযুক্তি তাহার কহ সবিস্তার। শুন দেবাসুর গন্ধর্ব কিন্নর, মানব দানব রাক্ষস বানর, শুন সর্বজনে মোর মৃত্যু হলে, শোকসভা করো তোমরা সকলে। সমাপ্ত এবং লক্ষণের শক্তিশালাভি দেহস্য কাব্যস্য তৃতীয় স্বর্গ। এখানেই শেষ হলো আমাদের তৃতীয় স্বর্গ। তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা যদি জয়েন করতে চাও, নোটসপত্র সমস্ত কিছু পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে আমি লিখে দিচ্ছি এখানে, আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা 4th সেমিস্টারে রয়েছে, আমাদের পুরো প্যাকেজ 1199 উইথ মেজর। যদি উইদাউট মেজর পড়ো তাহলে 4th সেমিস্টারের টোটাল কোর্স ফি কিন্তু আমাদের 599 রুপিস পুরো কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।